চলো আজকে কিন্তু আমরা 5 নম্বর অঙ্ক থেকে কিন্তু করব। আগের দিন আমরা কি করেছিলাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি কি করেছিলাম, কোষে দেখি 1.1 করেছিলাম। তো তার 4 নম্বর পর্যন্ত অঙ্ক করা হয়েছিল। আজকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে দেখব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 5 নম্বর অঙ্ক থেকে দেখব। 5 নম্বরে কি বলেছে, প্রশ্নটা বড় ওপরে বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। বোঝা গেছে? হ্যাঁ, বর্গের সমান হয়। আচ্ছা, বর্গ জিনিসটা কি আমরা জানি, এই যে এটাকে বলবো কি 2, তাহলে 2 এর বর্গ মানে কি এই স্কয়ার বলবো আমরা, তাই না? যদি বলি 4 এর বর্গ কি, 4 এর বর্গ মানে কি 4 এর স্কয়ার। বর্গ মানে কি যে সংখ্যাটা থাকবে তার স্কয়ার হবে। বোঝা গেল? প্রশ্নটা কি বলেছে, বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি। বিভক্ত মানে কি ভাগ করা। বোঝা গেলে? ভালো করে বুঝবে, এদিকে ধ্যান দাও। বলছে কি 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এখানে কিন্তু আমাদেরকে বলে দেয় নাই যে এক অংশ কত, অপর অংশ কত, তাই না? তো আমি তোমাদেরকে উদাহরণ হিসাবে বোঝাচ্ছি। মনে করো 30কে, এই যে 30 আছে, 30কে এমন দুটি অংশে ভাগ করতে হবে। এটাকে এমন ভাবে ভাগ করব, এক অংশ, এটা মনে করো যে এটা এক অংশ, এক অংশ, এদিকে মনে করো অপর অংশ, কি অপর অংশ, ঠিক আছে? তার বর্গের সমান হবে, মানে অপর অংশের বর্গের সমান হবে এক অংশ। প্রশ্নতে বলেছে যদি আমি ধরে নিই, এটা আমি ধরে নিচ্ছি এটা 5, ঠিক আছে, আর এটা হচ্ছে তার বর্গ, মানে অপর অংশের বর্গের সমান হবে এক অংশ। প্রশ্নতে বলেছে, দেখো প্রশ্নতে কি বলেছে, দেখো বলছে এমন ভাবে বিভক্ত করি যাতে অপর অংশের বর্গের সমান হয়। এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এই যে এক অংশ অপর অংশ যদি 5 হয়, তাহলে এক অংশ অপর অংশের বর্গের সমান, অপর অংশ 5, তাই না? অপর অংশের বর্গের সমান মানে অপর অংশ কত, 5 বসালাম, তাহলেই তো এক অংশ তার সমান হবে। ব্যাপারটা বুঝে গেল? তার মানে এই দুটাকে বিভক্তি কিভাবে করলাম, দেখো 5 এর স্কয়ার মানে কত, 5 এর স্কয়ার মানে 25, আর এটা কত 5, এই দুইটা বিভক্ত করা হয়েছে, যদি যোগ করে দিই তাহলে 30 পাবো, তাই না? কিভাবে ভাগ করলাম, 25 আর 5-এ ভাগ করে দিলাম, মানে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, 25 আর 5, মানে দুইটা ভাগে কিভাবে ভাগ করলাম, 25 একটা অংশ আর একটা অপর অংশ কি 5। বোঝা গেল? তাহলে ওই রকম ভাবে আমাদেরকে বলেছে 42কে, তাহলে আমি এখানে করছি, দেখো এই যে 42কে দুটি ভাগে ভাগ করতে হবে। তাহলে কি আমি এখানে লিখে নিলাম, এই যে এখানে লিখলাম অপর অংশ, এটা কিন্তু রাফ, এটা রাফ, এটা আমি করছি, তোমাদের এটাও রাফের মধ্যে আছে অংশ, ঠিক আছে, কিন্তু এটা পার্ট অফ অঙ্ক, এটা তুমি রাফেই করবে, কিন্তু অঙ্কের আমরা করতে যাবো, ঠিক আছে? আর এটা কি একটি অংশ, মানে এক অংশ। ব্যাপারটা বোঝা গেল? আমরা তো জানি না 42কে কিভাবে ভাগ করা হয়েছে, তো আমরা একটা ধরে নিলাম এক অংশ এক্স, তাহলে অপর অংশটা কি এক অংশ, সরি অপর অংশ ধরলাম এক্স, তাহলে এক অংশ কি হবে এক্স স্কয়ার। ভেরি গুড, কি তার বর্গের সমান, সমান চিহ্ন দিয়ে দাও। ব্যাপারটাকে বুঝাইতে পারলাম? মাথায় ঢুকলো এখন? তাহলে আমরা এরকম এখন লিখে করবো, এই যে মেন পার্টের অঙ্ক এখানে। তাহলে ধরি, এখানে লিখবো কি, কি লিখবো, ধরি অপর অংশ এক্স, লিখবো কি অপর অংশ এক্স, কি লিখবো অপর অংশ এক্স। তাহলে এক অংশ কি হবে আমাকে বলো, এক
এক অংশ এক্স স্কোয়ার। বোঝা গেল? মাথায় ঢুকছে? খাতায় তুলছো না কেন? আমি তোমার জন্য অপেক্ষা করবো না তো পরে। ঠিক আছে, মাথায় ঢুকেছে জিনিসটা? তাহলে এইটা অবশ্যই রাপে রাখবে। এইটা আর একটু ভালো করে রাপ বুঝতে হলে এটাও সাইডে তুলে নিবে রাপের, মানে এই পুরোটাই রাপের সাইডে তুলে নাও। ঠিক আছে, আমার অঙ্ক কিন্তু এই জায়গায় ক্লিয়ার, কারণ রাপ বোঝা জরুরি আছে, তোমার রাপটা বোঝা জরুরি আছে। বোঝা গেল? এইটা রাপে তুলবে, এটা মেন রাপ, এটা সাপোর্টিং রাপ। সাপোর্টিং রাপ মানে কি, আমি তোমাকে অন্য একটা জিনিস দিয়ে বুঝালাম। এটা হ্যাঁ, এটা মেন রাপ। এই যে আমরা এই অঙ্কের কিভাবে করলাম এটা, বুঝলে? কারণ এই জিনিস হচ্ছে তোমার, এই জিনিসই তুমি বুঝতে পারবে যে আচ্ছা এই অঙ্কটা এইভাবে করা হয়েছে। কিন্তু অঙ্কটা এই যে পুষ্ক অঙ্ক, এগুলো সব শর্ট প্রশ্নের অঙ্ক, কিন্তু এগুলো সব শর্ট প্রশ্ন। আমাদের কি বলছে, সমীকরণ গঠন করতে বলেছে। দেখি এটাতে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করব। খোলা হয়েছে? পারলে এটাও তুলে নিতে পারো, যদি চাও এটা তুলতে পারো। বুঝে গেছো তো? এটাও রাপ, এটাও রাপ। বুঝেছিস তোরা? চলো তাহলে এখন আমরা কি করব, প্রশ্ন অনুসারে। কি প্রশ্ন অনুসারে? প্রশ্ন অনুসারে, ঠিক আছে। প্রশ্ন অনুসারে কি, এই যে আমরা কি করেছিলাম, এই জায়গাটা দেখো দেখি, এই দুইটাকে যোগ করে দিই, এটা এই দুটার যোগ ফল মানে কি 42। তাহলে এরকম লিখলাম। তাহলে কি লিখবো, এক্স প্লাস, আচ্ছা এরকম দিতে পারো তুমি, এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা ভালো হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান 42, তাই না? এটাই তো একটা দ্বিঘাত সমীকরণ না? দেখো দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা কি প্লাস আছে কিছু নিয়ে, মানে এদিকে নিয়ে আসো, কি হবে, মাইনাস হয়ে যাবে। 42 ইকুয়াল টু কি 0। এখন থেকে এটা একটা দ্বিঘাত সমীকরণে পড়ে গেছে না? এটাই আমাদের গঠন করতে হবে। এটা একটা কি দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল, বাস শেষ অঙ্ক, এটাই অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটা পড়ো। বুঝবো? বুঝে গেছো তো? মাথায় ঢুকে গেছে একদম? চলো আচ্ছা, হ্যাঁ এটা আমরা পৃষ্ঠা নাম্বার কত করছে জানি, বল? পৃষ্ঠা নাম্বার 4, তাই না? কোশ্চেন দিকে 1.1, ক্লাস 10। কি তোমরা ক্লাস 10? চলো এখন 2 নাম্বার করব আমরা। কি করব? 2 নাম্বার অঙ্ক। কি আছে দেখো, শর্ট প্রশ্ন আমি সব করে দিচ্ছি, বড় প্রশ্ন কেটে কেটে করব। ঠিক আছে? কি বলেছে, এগুলো সব শর্ট প্রশ্ন। বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ভালো করে বুঝবে। এই যে ক্রমিক, ক্রমিক কি জিনিস এটা বোঝো আগে। ক্রমিক, ক্রমিক মানে কি পর পর, কি পর পর, ক্রমিক সংখ্যা বলতে পর পর। আবার ধনাত্মক মানে কি প্লাস, ধনাত্মক মানে প্লাস চিহ্ন বোঝায়। বোঝা গেল? যে কোনো সংখ্যার আগে এই যে 3 আছে, তাহলে মানে কি এটা ধনাত্মক সংখ্যা। যদি বলে দিত ঋণাত্মক, তাহলে মাইনাস হয়ে যেত। বোঝা গেল? তার মানে এটা কি ধনাত্মক সংখ্যা, পর পর বলেছে। ঠিক আছে? তারপর বলেছে কি অযুগ্ম। অযুগ্ম মানে কি বেজোড়। অযুগ্ম মানে বেজোড়। তার মানে এই যে 3টা কি বেজোড়, তাহলে কি 5টা কি বেজোড়, 4 জোড় হয়ে যাচ্ছে। তার মানে আমার কি বলেছে, বেজোড় সংখ্যা ধনাত্মক হয়ে যাবে, মানে প্লাস চিহ্ন থাকবে। বোঝা গেল? ভালো করে বুঝো। ক্রমিক মানে কি পর পর, তাহলে 3-এর পর 5 হচ্ছে, 5-এর পর কত হবে বেজোড় সংখ্যা? কি করে, ওটা তো জোড় সংখ্যা। 7 কিছু জানো না তোমরা, জোর বেজোর জানোই না, এরকম কি যাবে। তারপর
9 11 এরকম করে, মানে কি এর থেকে এর দূরত্ব কত? হ্যাঁ, দূরত্ব কত? 2 3, এই যে 5 কি করে আসবে? 3 এর সাথে যদি 2 যোগ করি তবেই তো 5 আসবে, তারপরে 5 এর সাথে 2 যোগ করি তবেই তো 7 আসবে, তাই না? দূরত্ব কত? 2। তাহলে বুঝবে জিনিসটা। এখন আমাদের প্রশ্নটা কি বলেছে? টোটাল বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। অযুগ্ম সংখ্যার গুণফল আমরা তো এখন জানি না। হ্যাঁ, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা কি কি? তাহলে আমরা ধরে নিব, ধরি হ্যাঁ একটি অযুগ্ম সংখ্যা x, অপরটি কি হবে না, যদি একটি এইটা হয় তাহলে অপরটা কত হচ্ছে? ভালো করে বোঝো, একটি আমার যদি মনে করো 3 হয়, অপরটি কত হচ্ছে? পরপর আবার বলছে 5 হচ্ছে। তার মানে কি এখানে যদি একটি x হয় তাহলে অপরটি কি লিখবো আমরা? অপরটি হয়ে যাবে, দেখো 5 মানে কি 2 বেড়ে গেছে না এর সাথে, তাহলে x এর সাথেও কিন্তু 2 বেড়ে যাবে। ব্যাপারটা কি বোঝাইতে পারলাম? তাহলে এটা একটি, এটা অপরটি, কি ব্যাপারটা কি বোঝাইতে পারলাম? কারণ 2 বাড়ছে না একটির সাথে। এইখানে দেখো এই যে 3 ছিল, 3 এর সাথে আমি যখনই 2 যোগ করে দিয়েছি তখনই তো এই যে 5 পেলাম, এটা অপরটি হয়ে গেল। বুঝেছো? তাহলে এরকম আমরা এখন লিখি, ধরি একটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা কি x, এখানে আমাদের ওইভাবে বলছে। তাহলে লিখবো ধরি একটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা সমান সমান কি x, এগুলো আমি বুঝলাম। হ্যাঁ, কি x, তাই না? ধরি একটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা x, তাহলে অপরটি কিংবা অপর অযুগ্ম ধনাত্মক সংখ্যা এখানে লেখো। হ্যাঁ, অপর অযুগ্ম ধনাত্মক সংখ্যা সমান সমান কত হবে? তাহলে x + 2 হয়ে যাবে না, তাই তো? এখন এদের দুইজনের গুণফল কত বলেছে? প্রশ্নতে দেখো এদের দুইজনের গুণফল কত বলেছে? হ্যাঁ, কত বলে দিয়েছে প্রশ্নতে দেখো। হ্যাঁ, তাহলে প্রশ্নানুসারে এদের দুজনের গুণফল মানে কি x × x + 2, তাই না? সমান সমান কত? 143। এই দুটোর গুণফল বলে দিয়েছে 143। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে দেখো এইটা গুণ করো, এই x দেখবার একে গুণ, আবার একে গুণ করলে পরে কত হয়? x দিয়ে x কে গুণ করলে x², এই x দিয়ে 2 কে গুণ করলে এই +3 আছে বসাবো 2x = কত? 143। এটা এদিকে নিয়ে চলে আসো, বাস শেষ। x² + 2x মাইনাস, বাস শেষ। এটাই সমীকরণ, এটাই অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট। তারপরে কি বলেছে? 3 নম্বর বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313
বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এইবার কিন্তু অযুগ্ম কথাটা বলেনি, তাহলে আমাদের এটা যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে, এমন কোনো ব্যাপার না, কিন্তু আমরা ধরে নিব তাহলে এটা যুগ্ম। যুগ্ম মানে কি জোর ধনাত্মক সংখ্যা ধরে নিব, ঠিক আছে, বুঝবো এটা? হ্যাঁ, তারপরে ক্রমিক মানে কি বলেছিলাম? ক্রমিক মানে কি বলেছিলাম? পর পর, তাই না? 3 নম্বরটা 5-3 কি বলেছে? বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। বর্গ মানে বুঝিয়েছি, বর্গ মানে কি স্কয়ার। আর সমষ্টি কথার অর্থ কি? হ্যাঁ, না, ভুল বলছো, তোমরা ক্লাস 10-এ পড়ো, ভুল শিখছো সব। সমষ্টি মানে হচ্ছে যোগ, সমষ্টি মানে যোগ, বোঝা গেল? তার মানে কি বলেছে? তাহলে আমরা ওরকম ভাবে লিখবো, ধরি একটি সংখ্যা এক্স, অপরটি কত? এক্স স্কয়ার, তাই না? তাহলে তাদের সমষ্টি কত বলে দিয়েছে? 313। তাহলে এরকম লিখবো। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, এক্স স্কয়ার কি করে হয় এটা আমাকে বলবে ভালো করে। ধরি, ভুল বলেছো, ধরি একটি সংখ্যা, হ্যাঁ ক্রমিক ব্যাপারটা ভুলে গেছো কিন্তু, একটি সংখ্যা যদি হয় এক্স, একটি সংখ্যার সমান সমান কোন এক্স, তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা কত হবে? ক্রমিক বলেছে। ক্রমিক মানে কি? হ্যাঁ, ক্রমিক মানে যদি এটা হয় তাহলে এর সাথে কি হবে? এইবার বলেছে কিন্তু পর পর, এই যে যেমন 1 2 3 4 পর পর যাবে। এবার কিন্তু যেরকম জাম্প করে যাবে না, এই আগে ছিল 3 তারপর 5, কারণ এটা অযুগ্ম ছিল। এবার তো আমাদের কোনো কিছু বলে নাই, ক্রমিক বলেছে খালি, না অযুগ্মর কথা বলে নাই। তাহলে আমরা এরকম পর পর যাব, 1-এর পরে 2 আসে, 2-এর পরে 3 আসে, তার মানে এদের মধ্যে দূরত্ব কত? 0 কি করে হয়? 1, বোঝা গেল? যদি আমার একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটা কি হবে? x প্লাস 1, ক্লিয়ার? তাহলে এটা কত হবে? 1। এখন কি বলেছে? এই যে সংখ্যা দুটির বর্গের সমষ্টি বলেছে। প্রশ্নতে দেখো, ক্রমিক সংখ্যা দুটির বর্গের সমষ্টি। তাহলে ক্রমিক সংখ্যা, তাহলে প্রশ্ন অনুসারে লিখবো আমরা, তাই না? প্রশ্ন অনুসারে তাহলে একটি সংখ্যা কত আছে? এক্স, তার কি বলেছে? বর্গ, তাই না? আর একটি সংখ্যা কি বলেছে? এক্স প্লাস 1, তার কি বলেছে? বর্গ। বলছে ক্রমিক সংখ্যা দুটির বর্গের সমষ্টি, এই যে বর্গ করলাম, এই যে তার সমষ্টি মানে কি যোগ, বলে দিয়েছে কত? 313। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল? এখন মাথায় কি ঢুকেছে? চলো, তাহলে এখন এইটা একটা কি সূত্রে পড়ে গেল, দেখো এই যে কোন সূত্র পড়েছে? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে। তার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এইখানে বসাও বি স্কোয়ার, এইখানে a ধরবো এটাকে, আর 1 কে b ধরবো। তাহলে আমি যখন যখন a বলবো তখন তখন x বসাবো, যখন যখন b বলবো তখন তখন 1 বসাবো। ক্লিয়ার? তাহলে আমরা যেরকম এক্স স্কোয়ার আছে এটা লিখলাম, তাহলে প্লাস এ, এ মানে কি বলবো আমরা? এক্স বসাবো বলছি, তাহলে কি লিখবো? এ স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার, আর এখানে কত? 313। বোঝা গেল? এখন এইখানে কি করব? এই যে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, যোগ করলে কয়টা হবে? এইখানে বলো, একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার, যোগ করলে 2টা এক্স স্কোয়ার লিখলাম। বোঝা গেল? তারপরে কি আছে? এই যে দেখো 2x আর 1 গুণ করলে আমরা 2x পাবো, আর 1-এর স্কোয়ার মানে কত? 1,
একের স্কোয়ার মানে হচ্ছে 1 গুণ 1, এটা মানে বোঝায়, বুঝা গেল? আর এখানে কত? আচ্ছা একবারে করে দিই, এই যেখানে প্লাস চিহ্ন আছে এটা এইদিকে আসলে মাইনাস 313 হয়ে যাবে। ক্লিয়ার? চলো তাহলে এখন দেখো এখানে কি আছে, 2x স্কোয়ার প্লাস কত 2x। এখন এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে, 1 বিয়োগ করলে কত হচ্ছে 312। চিহ্ন কোনটা থাকবে? মাইনাস। কেন? বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন। ক্লিয়ার? ইকুয়াল টু 0। দেখো এখন এখানে 2, এখানে 2, এর মধ্যেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। আমরা তাহলে কমন নিয়ে নেব। কমন মানে কি? 2 দিয়ে ভাগ করা, মানে এখানে 2 আছে, মানে এই জন্য আমরা 2 কমন নিচ্ছি। আর কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? দেখো 2x স্কোয়ার আছে, তাহলে ওকে 2 দিয়ে ভাগ করলে কেটে যাবে, তাহলে কি পড়ে রইলো? শুধু x স্কোয়ার। তাহলে 2 যদি কমন নিয়ে 2 রাখলাম, প্লাস এখানেও সেম 2x হয়ে যাবে, তাহলে 2 2 কাটা কি গেলে x হবে না, মাইনাস 312কে দেখো হয়েছে 312কে 2 দিয়ে ভাগ করো, মানে কাটাকাটি করো, 3 অক্ষে 3, 1 11, 5 দুগুণে 10, 1 12 হয়ে গেল, 6 56, কত 156। হা করে বসে থাকলে হবে না, তুলো সঙ্গে সঙ্গে। বলেছি আমি আমার সঙ্গে সঙ্গে তুলবে, তাহলে তোমার দিমাগটা আমার সাথে চলবে, নাহলে পরে খালি দেখে দেখে টুকবে অঙ্ক, আর দেখে দেখে টুকলে অঙ্ক ভুল হবে তোমার। আমি যা করছি, আমি যদি ভুল করি তোমরাও কাটবে, যদি আমার এখানে ভুল হয় তোমরাও কাটবে। আমি যা যা করছি তাতে করো, কারণ দিমাগে তাহলে ঢুকবে একসাথে, আর নাহলে তুমি দেখে দেখে টুকবে খালি পরে, আর ওই অঙ্ক তোমার শেখা হবে না। বুঝা গেল? বুঝে অঙ্ক তুলবে অবশ্যই, আমি বলবো বুঝে বুঝে তোলো। আমাকে জিজ্ঞেস করো এই জায়গাটা কি করে আসলো না আসলো। বোঝা গেল? এই এখন এটা এর সাথে কি গুণ সম্পর্ক আছে, এটা ওইদিকে গেলে কি হয়ে যাবে, সমান সমানের পাশে গেলে গুণ সম্পর্কে থাকলে কি হবে, যা থাকবে ভাগ হবে, উল্টা হবে। যোগ থাকলে বিয়োগ হয়, হ্যাঁ বিয়োগ থাকলে যোগ হয়, কিন্তু গুণ থাকলে ভাগ হবে। বোঝা গেছে? ভাগ থাকলে গুণ হবে। মনে করো কিরকম, এই যে এরকম আছে 2x = 0 আছে, তাহলে এর সাথে কি 2টা গুণ, তাহলে x সমান সমান কি হবে 0/2 হয়ে যাবে না? ব্যাপারটা এরকম, এই যে এটা এখান থেকে এই হয়ে গেল, এই যে নিচে 1 বসানো, কোনাকুনি গুণ করে দেখো, এই 2 আবার এই কোনাকুনি গুণ করলে দেখো 2x, আবার 1 এর সাথে 0 গুণ করলে 0 হচ্ছে, দেখো এটাই আসতেছে। তাহলে ওইরকম ব্যাপার, তাহলে এইটার সাথে গুণ সম্পর্ক আছে পুরোটার সাথে, তাহলে এটাকে আমরা এরকম করতে পারি x² + x - 156 = 0/2, আর এটা মানেই কিন্তু 0, তাহলে আমি ডাইরেক্ট 0 লিখতে পারি। হ্যাঁ কি করে, নালে লেখো, একটা লাইন বাড়াও, পরে আবার বুঝবে না তোমরা। x² + x - 156 = 0, এটাই দ্বিঘাত সমীকরণ, এটাই অ্যান্সার। ক্লিয়ার? আমাদের শুধু সমীকরণ গঠন করতে বলেছে, এখানে যদি বলতো যে সংখ্যাগুলো কি কি, তাহলে এর সমাধান করতে হবে। এর সমাধান বলতে কি আছে, এর সমাধান একমাত্র তোমার সলিউশন আছে মিডল টার্ম, এটা মিডল টার্ম অঙ্ক করলে পরে আবার অঙ্ক মিলে যাবে, তাহলে x এর মান আমরা পেয়ে যাব। বোঝা গেল? চলো তাহলে আর এখান থেকে 6 এর 2 নম্বর অঙ্কটা আমরা করবো শুধু, তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক শেষ। কোষে থেকে 1.1 আমরা ডান করে দেব, 6 এর 2 নম্বর অঙ্ক করবো খালি, যেগুলো করাচ্ছি ওগুলোর মধ্যেই থাকবে পরীক্ষায় না। আর 6 এর 2 নম্বর অঙ্কটা করাবো, ওটা ইম্পর্টেন্ট আছে, বুঝবো? হয়েছে? এখন আমরা করব 6 এর 2, ঠিক আছে? দেখো 6 এর 2 নম্বর অঙ্ক, দেখো কি বলেছে অঙ্কটা পড়ো, কি বলেছে? এক ব্যক্তি, পড়ো পড়ো ভালো করে,
এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা, তাহলে এখন একটু বুঝে নাও অঙ্কটাকে। কি বলছে? এক ব্যক্তি, মনে করো সেই ব্যক্তি তুমি নিজে, ঠিক আছে, আজকে বাজারে গিয়ে চিনি কিনলে, ঠিক আছে, 80 টাকায় 2 কেজি চিনি পেলে। 80 টাকা মানে কি 40 টাকা কেজি করে চিনি বেচলো। তুমি দোকানে গেলে, এখন মোদি কি করছে? জিএসটি কমিয়ে দিয়েছে, তো খাবারের দাম কমে গেছে, ঠিক আছে। খাবারের দাম কমে যাওয়ায় তুমি পরের সপ্তাহে যখন আবার বাজারে আসলে, তোমাকে দোকানদার 80 টাকা দিলে, যে কাকু আমাকে চিনি দিন 80 টাকার। দোকানদার তোমাকে টোপলাটা যখন ধরে দিল, তখন এই এত ভারী, মানে 6 কেজি চিনি দিয়ে দিল। মানে আগের সপ্তাহে তুমি মাত্র 2 কেজি চিনি দিয়েছে 80 টাকায়, আরো 4 কেজি বেশি দিল, এবার 6 কেজি দিল। কাকু আমি তো এত টাকা দিইনি তোমাকে। তুমি জিজ্ঞেস করলে, আরে না রে বাবা, ওই 80 টাকায়, দোকানদার বলছে যে ওই 80 টাকা এখন তুমি 6 কেজি পাচ্ছ। ও আচ্ছা, তাহলে আমাকে বলো তোমার কোন দিন চিনির দাম বেশি পড়েছে? প্রথম সপ্তাহে যে আসলে দোকানে, তখন চিনির দাম বেশি ছিল, না পরের সপ্তাহে যে আসলে তখন চিনির দাম বেশি ছিল? প্রথম সপ্তাহে, তাই না? কারণ 40 টাকা করে কেজি ছিল, তুমি মাত্র 2 কেজি চিনি পেয়েছো। আর পরের বার কিন্তু 80 টাকা দিয়েছো, ওই 80 টাকাই দিয়েছো, কিন্তু পরের বার তোমাকে 6 কেজি চিনি দিয়েছে। নিশ্চয়ই তাহলে কিগ্রা প্রতি চিনির দাম কমছে। ওটাই বলেছে অঙ্কে, যে বলছে 1 টাকা করে কমেছে। অঙ্কটা কি বোঝাইতে পারলাম? তাহলে বুঝতে পেরেছো? তাহলে এইবার আমরা অঙ্কটাকে করব। কিভাবে করব? এখানে কিন্তু বলে দেওয়া নাই কোথাও যে কত টাকা করে চিনি, কয় কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে আমরা এনে লিখবো যে মনে করি তিনি 80 টাকায় চিনি ক্রয় করলেন x কিগ্রা। তাহলে লিখবো মনে করি তিনি, লেখো মনে করি, ঠিক আছে, তিনি 80 টাকায় চিনি ক্রয় করলেন ক্রয় করলেন কত? x কিগ্রা। তোমরা কিগ্রা আর কেজি জিনিসটা কিন্তু একই। হ্যাঁ, তাহলে এই কথাটাকেই আমরা একটু ঘুরিয়ে লিখব। কি লিখবো? এই কথাটাকে একটু ঘুরিয়ে লিখবো x কিগ্রা চিনি ক্রয় করেন 80 টাকায়, কিংবা x কিগ্রা চিনি পাওয়া যায় 80 টাকায়, এভাবে লেখা যায়। তাহলে লিখি x কিগ্রা চিনি, x কিগ্রা চিনি পাওয়া যায় কত? 80 টাকায়। ক্লিয়ার জিনিসটা? কেন এটা করলাম? আমাদের কি জানতে চেয়েছে? না, আমাদেরকে x কিগ্রা চিনি পাওয়া যায় 80 টাকায়, তাহলে 1 কিগ্রা কত টাকায় পাওয়া যায় সেটা আগে বের করবো আমরা। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 1 টাকায়, মানে সরি 1 কিগ্রা চিনি পাওয়া যায় কত? 80/x হবে না? x টাকায়। ওই যে ঐকিক নিয়ম আমরা যেরকম করতাম, মনে পড়ে? তারপর এইখানে কি বলেছে ভালো করে বুঝবে কিন্তু। এখন কি বলেছে এটা তুমি প্রথম সপ্তাহে গিয়ে পাওয়া যেত, মানে 1 কিগ্রা চিনি কত দামে পাওয়া যেত এটা এখানে লিখলাম। এবার প্রথম সপ্তাহে গিয়ে পেলে তুমি এটা। দ্বিতীয় সপ্তাহে যখন গেলে, তখন ওই 80 টাকাতেই, কত টাকাতেই? ওই 80 টাকায়, ঠিক আছে, ওই 80 টাকায় দোকানদার তোমাকে চিনি দিল কত? প্রথমে কত কিনেছিলে? x কিগ্রা চিনি কিনেছিলে। এইবার তোমাকে দোকানদার আরো 4 কিগ্রা চিনি বেশি ধরিয়ে দিল। তাহলে আমি এখানে বেশি ধরিয়ে দিলে মানে কি 4 যোগ করে দেবো না? বোঝা গেছে? তাহলে লিখে দাও এত কিগ্রা, যা আছে তাই উপরে লাইন লেখো।
এত কিগ্রা চিনি পাওয়া যায় কত 80 টাকায়। ঠিক আছে, এই যে কাছাকাছি লিখে দিই আমি, হ্যাঁ একটু কাছাকাছি লিখে দিচ্ছি, কত 80 টাকায়। তাহলে 1 কিগ্রা চিনি পাওয়া যায় কত 80/x প্লাস 4 কিগ্রা, তাই না? 4 টাকা, এই টাকায়, তাই তো? তাহলে এখন আমাকে বলো দাম কোন দিন বেশি পড়েছে, এই দিনে দাম বেশি পড়ছে না এই দিনে দাম বেশি পড়েছে? আগের দিনে, তাই না? তাহলে এখন আমাদের 1 টাকা কম অত কিগ্রা প্রতি বলেছে। তাহলে সুতরাং প্রশ্ন অনুসারে কি হবে? তাহলে দেখো এই যে 80/x বিয়োগ মানে কি বাদ দিব, কম বলেছে তো, তাই না? বলেছে কি 1 টাকা কম হতো, তাহলে কি 80 এটা বিয়োগ করে দেব, x প্লাস 4 ইকুয়াল টু 1। বুঝা গেল? হ্যাঁ, এখন এটা আমরা ভগ্নাংশের বিয়োগ করব। কি করব? ভগ্নাংশের বিয়োগ। তাহলে এই জায়গায় দেখো ভগ্নাংশের বিয়োগ করলে এটা আর এটা লসাগু মানে কি এদের গুণফল হবে, এটা লসাগু মানে x আর হচ্ছে কি x প্লাস 4 হবে। ক্লিয়ার? এই x দিয়ে এই পুরোটাকে ভাগ করো, এই দেখো কি আছে x প্লাস 4, এটাকে ভাগ করতে হবে কত x দিয়ে, ও 4 কেন দিয়েছি, x দিয়ে, তাহলে x কাটা, তাহলে কি পড়লো এটা x প্লাস 4 এই 80-র সাথে গুণ হবে, তাহলে কি এই যে 80 লিখবো, আর কি লিখবো এখানে x প্লাস 4। মাথায় কি ঢুকলো? বিয়োগ চিহ্ন বসালাম। আবার সেম ভাবে এইটা দিয়ে এই পুরোটাকে ভাগ করতে হবে, কোনটা দিয়ে? এই দেখো ওই যে এটা যেমন আছে রইলো, এবার আমার ভাগ করতে হবে x প্লাস 4 দিয়ে, এটা নিচে x প্লাস 4 আছে, এই জন্য x প্লাস 4 দিয়ে এই পুরোটাকে ভাগ করবো, তাহলে এইটা কাটা গেল, তাহলে x থাকবে, x 80-র সাথে গুণ করলে কত পাবো? 80x পাবো। আর এই 1টা আমরা এরকম লিখলাম, 1-এর নিচে 1 দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য এটা। ঠিক আছে, তাহলে এই যেখানে সমান সমান এটা, হ্যাঁ। তাহলে এখন আমরা এই যে দেখো এই 80 দিয়ে একবার একে গুণ করবো, একবার একে গুণ করবো। ক্লিয়ার? আমি এখানে মুছে উপরে লিখবো, মুছে উপরে লিখছি আমি, কারণ উপরে লেখাটা তো লিখে ফেলছো তোমরা, তাই না? তাহলে এই 80 দিয়ে একবার একে গুণ করলে কত পাবো? 80x পাবো, তাই না? আচ্ছা, এখানে একটা দাগ দিয়ে নাও, আগে এখানে লিখবো আমরা কত 80x, তারপর কি লিখবো? এই দেখো 80 দিয়ে 4কে গুণ করলে 4 32, আর এই শূন্যটা এখানে বসিয়ে দাও। তারপরে কি আছে? বিয়োগ কত আছে? 80x আছে, তাই না? আর নিচেও গুণ করে দাও, এই x দিয়ে একবার একে গুণ করো, আবার একে গুণ করো, x কে গুণ করলে কত পাবো? x স্কয়ার প্লাস 4, আবার x আছে তো 4x, তাহলে সমান সমান 1-এর নিচে 1 রাখলাম। আমরা নিয়ে নিতে পারি, এটা না নিলেও চলবে, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি এটা নিয়ে নিলাম। এইটাতে কোনাকুনি গুণ করো। আচ্ছা, এই জায়গাটা একটু বুঝে নাও, এখানে 80x কি আছে? প্লাস আছে, অঙ্ক তুলো না কেন? এখানে 80টা কি প্লাস আছে 80x, এখানে 80টা কি আছে? মাইনাস আছে। আমার সাথে সাথে তুলবে, আমি এই জন্য বললাম। তাহলে তোমার আমার সাথে সাথে জিনিসটা তুললে পরে দুইটা জিনিস বাঁচবে, একটা টাইম বাঁচবে, আর তুমি অঙ্কটাকে সঠিক তুলবে। নাহলে দেখে দেখে তুলবে, মাইনাস প্লাসের গন্ডগোল করবে। বোঝা গেছে? এখন এই জায়গাটা দেখো, এটা আগে এটা বুঝে নাও। এখানে প্লাস 80x আছে, এখানে মাইনাস 80x আছে, গাছাং দাও। গাছাং দিলে কি রইলো? 320 উপরে, আর নিচে কি রইলো? x স্কোয়ার প্লাস 4x, আর এখানে 1/1। আচ্ছা, কোনাকুনি গুণ করে দিতে পারি। এখন এটাকে কোনাকুনি গুণ করো,
এই 1 দিয়ে কে গুণ করলে কত পাবো? ওই 320 পাবো। এই 1 দিয়ে কে গুণ করলে এটাই পাবো, x² প্লাস 4x। ব্যাপারটা কি বোঝা গেল? মাথায় ঢুকেছে? এখন এইটা এদিকে টেনে দাও, x² প্লাস 4x, এটা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস। এটাই আমাদের উত্তর। আমাদের সমীকরণ গঠন করতে বলেছে খালি 6 এর। দেখো প্রশ্নতে বলেছে, যদি বলে যে কিগ্রা প্রতি চিনির দাম কত, তাহলে আমাদের x এর মান বের করতে হবে। x এর মান বের করতে হলে তোমাকে এটাকে মিডল টার্ম করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ক্লিয়ার? আমাদের উত্তরে চাইনি তো আমরা আর করব না, এতটুকুই ছেড়ে দেব। যদি চায় তাহলে অবশ্যই কিন্তু সমাধান করতে হবে। ক্লিয়ার? এটাই উত্তর। আমরা চলে যাব এখন প্রয়োগে। ঠিক আছে, মুছে ফেলছি রে আমি ভুল করে। চলো আবার দিয়ে দিই, লিখে দিই। ঠিক আছে, তোলা হয়েছে? তোলা হয়েছে? এবার আমরা চলে যাব প্রয়োগের। এবার আমরা প্রয়োগ নম্বর চলে যাব পৃষ্ঠা নাম্বার 8-এ। চলো প্রয়োগ নাম্বার 11, স্টার মার্ক দাও। এগুলো যেগুলো অঙ্ক করাচ্ছি সব স্টার মার্কের অঙ্ক এগুলো। 8 নম্বর ও 11 নম্বর প্রয়োগ তুলো অঙ্কটা। 11 নম্বর প্রয়োগ অঙ্ক তুলো। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 8। এখন পৃষ্ঠা নাম্বার 8। ঠিক আছে, বুঝবো এটা? হয়ে গেছে? ও ঠিক আছে, তাহলে আজকে ছাড়ো তাহলে। হ্যাঁ, আজকে ছাড়ো তাহলে। হ্যাঁ।